ইতিহাস থেকে কোনো কিছু মানুষ আসলে শিক্ষা গ্রহণ করতে পারে না। কজিজ ইতিহাস নিজে একটি শিক্ষা হয়ে মানুষের সামনে দাঁড়িয়ে থাকে। লেসনটা না নিয়ে সেটা আমাদের সবারই একটা ব্যর্থতারই একটা আমরা বলবো যে ফলস্বরূপ। তো সিরিয়া নামে যে দেশটি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে গৃহযুদ্ধের কবলে অলরেডি ১৩ বছরের উপর হয়ে গেছে, কিন্তু যুদ্ধটি এখন থামতেছে না। সেটা হচ্ছে আসলে একটা ছাত্র আন্দোলন দ্বারা তৈরি হয়েছিল। ছাত্র আন্দোলন যে পৃথিবীতে একটা ব্যাপক ভূমিকা রাখতে পারে সব দিকেই, এটা আসলে সিরিয়ারকে দেখে বোঝা উচিত ছিল আমাদের দেশের যারা। তো এখন আমি যদি বলি যে সিরিয়ার যুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সিরিয়ার পাশের কান্ট্রি হচ্ছে তিউনিসিয়া। তিউনিসিয়ার মধ্যে যে ডিকটেটর ছিল, মানে তিউনিসিয়ার একজন স্বৈর শাসক ছিল, তার নাম হচ্ছে বেন আলী। এই বেন আলীকে তিউনিসিয়ার সকল জনগণ মিলে যখন পদত্যাগ করায় এবং তাকে উৎখাত করে, তখন তিউনিসিয়া যেহেতু একটি আরব কান্ট্রি, আরবের আশেপাশে যে সকল কান্ট্রিগুলো ছিল, আমি যদি বলি যে মিশর, তারপর জর্ডান, লেবানন, কুয়েত, কাতার, এই এই আশেপাশের দেশগুলোর মধ্যে ইরাক সহকারে সবার মাঝে ২০১০ সালের দিকে একটা কি হয়, একটা বসন্ত শুরু হয়ে যায়, এটা বলে আরব বসন্ত নামে পরিচিত। সকল দেশেরই মধ্যে কী হয়, রাজারা তাদের সকল রুলসগুলা একটু নমনীয় করতে থাকে এবং সব দিক জনগণের প্রতি তাদের যে অধিকার ছিল, যে জনগণের প্রতি সহানুভূতিশীল হতে থাকে, সেটা সব কিছু হয়েছিল আসলে তিউনিসিয়া থেকে স্টার্ট হয়েছিল। সে আরব বসন্তের কবলে পড়ে সব দেশে মোটামুটি, আরব দেশে সবাই মোটামুটি ওই সময় অবস্থানটা ভালো ছিল। কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে কি, সিরিয়ার মধ্যে এই পরিবর্তন বা এই যে উন্নয়নের হাওয়া অথবা আরব বসন্তের হাওয়াটা লাগছে, ততক্ষণ পর্যন্ত লাগে নাই, বাট সকল আরব কান্ট্রির মধ্যে ওই হাওয়াটা অলরেডি লেগে গেছে এবং তারা মোটামুটি উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। তো সিরিয়ার দারা নামে একটি গ্রাম ছিল উত্তর প্রান্তে। ওই দারাগের মধ্যে একটা অনেকগুলা মানুষ বাস করতো। এখানে ছিল কি, কয়েকজন শিশু বাচ্চা যাদের বয়স ছিল ১৩ বছর অথবা ১৪ বছর। ওই দারা গ্রামের একজন বাসিন্দা ছিল, তার নাম ছিল হচ্ছে মুয়াবিয়া সিয়াস্তিন। মুয়াবিয়া সিয়াস্তিন কী করলো, সে সবসময় রেডিও শুনতো, যেহেতু তার মানুষের নর্মালি হয় কি আমাদের দেশে যে রেডিও যদি বাচ্চারা বেশি শুনতো, ওই তৎকালীন সময়ে রেডিওটা ছিল সবচাইতে বেশি জনপ্রিয়। তো সে সবসময় রেডিও শুনতো। রেডিও শোনার মাধ্যমে একটা বিষয় সে বুঝতে পেরেছে যে আসলে আশেপাশে সবগুলো দেশের মধ্যে কী হচ্ছে, উন্নতির ছোঁয়া লেগেছে। যেহেতু মুয়াবিয়া সিয়াস্তিন একজন স্টুডেন্ট ছিল, সে ছিল খুবই খুবই প্রখর এবং মেধাবী স্টুডেন্ট। তো সে ভেবেছিল যে সে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করবে এবং একসময় এই সিরিয়াকে অনেক ডেভেলপ করবে, তাদের ইকোনমিকে চেঞ্জ করে দেবে পুরোপুরি। যেই কথা সেই কাজ, সে যে তার মেধা অনুযায়ী সে সবসময় পড়াশোনা অনেক বেশি করতো। তো দেশগুলোর মধ্যে ইরাক সহকারে সব এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছিল যে ওনার প্রতি সবাই একটা ঘৃণা তৈরি হয়ে গেছিলো যে আসলে বর্তমান যে স্বৈরশাসক এক নাগারে ৩০ বছর আসলে শাসন করতেছে, ওনার মধ্যে কোনো পরিবর্তন ওরা দেখতে পাচ্ছে না। জনগণের প্রতি যে জনগণের পাওনা, সেটা সে কোনোভাবে মিটাচ্ছে না। সে শুধু তার মতো করে অট্টালিকা গড়ে যাচ্ছে এবং সে দুর্নীতি করতে করতে দেশটাকে একদম রসাতলে নিয়ে যাচ্ছে। তখন আসলে যেহেতু বাশার আসাদ ওই তৎকালীন সময়ে সে সিরিয়ায় ছিল না, সে ছিল আমেরিকায়। যেহেতু সে ডাক্তারি পড়াশোনা করেছে, সুতরাং সে ওইখানে পড়াশোনা করেছিল এবং তার বাবার মৃত্যুর পরে বাশার আসাদ ক্ষমতা গ্রহণ করার কথা। যেহেতু তার বাবার মৃত্যুর পরে বাশার আসাদ ক্ষমতা গ্রহণ করবে, তৎকালীন সময় পুরো সিরিয়া জুড়ে একটা বিষয় কি, বাশার আসাদের প্রতি মানুষের কি চলে একটা বিশ্বাস বা এরকম একটা পজিটিভিটি তৈরি হয়েছিল যে বাশার আসাদ হয়তো ভালো কিছু একটা করবে। যেহেতু সে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বড় হয়েছে, ওয়েস্টার্ন কালচারটা সে ধরে রাখবে এবং মানবাধিকারের একটা চর্চা করবে। এবং তার বাবা যে পরিমাণ মানুষের প্রতি একটা নির্বিচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছে, সেটা হয়তো বাশার আসাদ করবে না এবং সে অনেকটা পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাশার আসাদ ক্ষমতা গ্রহণের পর সে তার বাবার চাইতে কয়েক গুণ বেশি স্বৈরাচারী আচরণ শুরু করলো তার দেশের জনসাধারণের সাথে। জনসাধারণ তখন নিরুপায় এবং সবাই মনে মনে অনেক অনেক রাগ তার প্রতি, কিন্তু কোনোভাবেই জনসাধারণ যেহেতু বাক স্বাধীনতা সবাই হারিয়েছিল, কেউ তার বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস পাচ্ছিল না। তৎকালীন সময়ে যে মুয়াবিয়া সিয়াস্তিন ছিল, সে তখন সে বিষয়টা তার সামনে আসে এবং
সে চিন্তা করে যে আমাদের দেশে হয়তো এখন আর কোনো পরিবর্তন বা চেঞ্জ আসবে না, তখন সে কী করে ওই দারা গ্রামের আশেপাশে ওই এলাকার যতগুলা সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল, সব জায়গার দেওয়ালের সামনে সে বড় করে একটা লিখতে থাকে। সেটা হচ্ছে ইটস ইউর টার্ন ডক্টর, মানে ডাক্তার এবার তোমার পালা। এই লেখাটি যখন মোটামুটি সব জায়গায় তারা লিখতে শুরু করে, সে একা নয়, সে তার সাথে আরও মুয়াবিয়া সিয়াস্তিন, তার সাথে আরও 15 জন বন্ধু ছিল সে সহকারে। তো এই বিষয়টা হচ্ছে কি, একটা সময় ওই জায়গার আমাদের দেশে হয় কি বা পৃথিবীর সব জায়গায় স্বৈরাচার তার সিস্টেমটাকে বা তার ক্ষমতাকে টিকানোর জন্য কী করে, যত বড় বড় সরকারি পদগুলো আছে তার নর্মালি কাকে দেয়, নর্মালি দেখি তাদেরকে যারা হচ্ছে তাদের আত্মীয় স্বজন, স্বজনপ্রীতি, কোনো যোগ্য মানুষকে কখনোই স্বৈরাচাররা উঠতে দেবে না। আর সব জায়গায় সারা কী করবে, আত্মীয় স্বজন এবং অযোগ্য লোক দিয়ে ওই জায়গাগুলো ফিল আপ করে রাখবে। ঠিক সিরিয়ার বাসার আসাদের ক্ষেত্রে ঠিক ওইরকম ছিল। তার সব জায়গায় তার স্বজন ছিল, তারা বিভিন্ন আর্মির ব্রিগেডিয়ার জেনারেল, বড় বড় অফিসার, ইউনিভার্সিটি টিচার, মানে তাদের যোগ্যতা না থাকলেও তাদেরকে নিয়ে সে ওই জায়গায় রাখতো এবং সেই ক্ষমতাটা তাদের হাতে ন্যস্ত করত। যেহেতু দারা গ্রামের মধ্যে ওই দারা গ্রামের যে টাউন ছিল, ওই শহরের মধ্যে একজন আর্মির ব্রিগেডিয়ার ছিল, তার নাম হচ্ছে আসিফ নাজিব। উনি ছিল কি যে সিরিয়ার যে বাশার আসাদের খুবই কাছের লোক এবং খুবই অনুগত লোক। তখন সে এই যে লেখাগুলা যে ইটস ইউর টার্ন ডক্টর, সে বুঝতে পেরেছিল যে আসলে এটা হচ্ছে কি গভর্নমেন্টের পতনের একটা ডাক। সে এই লেখাগুলো কে লিখতেছে, সিরিয়ার মধ্যে এমন শত্রু কে আছে যে বাশার আসাদকে পতন করতে চায়। তখন সে কি করছে, ঊর্ধ্বতন যে মহল ছিল আসাদ বাহিনী সবাইকে সে বললো এবং আসাদের সাথে সরাসরি সে মিটিং করলো। তখন আসাদ কী করলো যে একটা বড় ইনভেস্টিগেশন টিম পাঠিয়েছে ওই এলাকার মাঝে যে তারা কে এই লেখাগুলো লিখতেছে। তখন একটা সময় তারা অমানবিক নির্যাতন চালায়। মুয়াবিয়া সিয়াস্তিন সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল এবং সে এতটাই নির্যাতিত হয়েছিল যে তার নখগুলো উপড়ে ফেলেছিল, তার চুলগুলোকে টেনে টেনে তুলতো এবং তাদেরকে ওয়াশরুমে কারেন্টের চেক দিত আর কি। এই ঘটনাগুলা ধীরে ধীরে বিবিসি, CNN, অনেক নিউজ, আল জাজিরা, তারা এগুলো প্রকাশ করতে থাকে এবং পুরো সিরিয়ার মানুষের মধ্যে একটা সহানুভূতিশীল তৈরি হয় এবং রাষ্ট্রের যে নায়ক আসাদের প্রতি তাদের অনেক ক্ষোভ তৈরি হতে থাকে। ধীরে ধীরে তার ডাকে আরও অনেকগুলো ছাত্র এই মুয়াবিয়া সিয়াস্তিনের এই পরিস্থিতি দেখে অনেকগুলো ছাত্র সিরিয়ার মাটিতে নেমে যায়। আর এই ছাত্রদেরকে সাধারণ মানুষও সাপোর্ট দিতে থাকে। একটা সময় এমন হয়েছে যে একটা সময় পুরো সিরিয়াবাসী কি এটার প্রতিবাদ করে থাকে। বাশার আসাদ যেহেতু একটা আসলে সিরিয়া এমন একটি দেশ যেখানে 74% 74% হচ্ছে সুন্নি এবং 14% শিয়া। বাশার আসাদ ছিল শিয়াপন্থী এবং সে শিয়া ধর্মকে অবলম্বন করে বা অনুসারী, সে তো শিয়া ধর্ম অনুসারী। তো শিয়া ধর্ম অনুসারী হওয়াতে সে কি তাদের মনে, সুন্নিদের মনে অনেক এতটা কষ্ট লাগতে শুরু করে যে সে শিয়া হয়ে, তার বাবা শিয়া হয়ে এত নির্যাতন আমাদের করতেছে যা আসলে বলার মতো কোনো ভাষা নাই। তখন আসাদ এই বড় জনতার রুশকে, এই জনসমুদ্রের ঢেউকে সে কীভাবে থামাতে পারে সে ভেবে কুল পায় না। তখন সে চিন্তা করছে সে স্ট্রাইকে যাবে এবং আর্মি দিয়ে সে কী শুরু করলো, স্ট্রাইক করা শুরু। এমন একটা সময় হয়েছে সে তার দেশের জনসাধারণের উপর সে কেমিক্যাল ওয়েপন ইউজ করেছে, যার ধরুন সারা পৃথিবীতে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে আসাদের প্রতি। মানব যারা হিউম্যানিটি নিয়ে বেশি কথা বলে তারা কথা বলতে শুরু করলো। টাইম অফ ডিফারেন্স, সময়ের ব্যবধানে ওই জায়গার মধ্যে তাদের যে বাশার আসাদের অনুসারী যে টিমগুলো ছিল, তাদের যে আর্মিগুলো ছিল, আর্মিদের মধ্যে অনেকেই তো সুন্নি অবলম্বন ছিল বা সুন্নি অনুসারী ছিল। তারা সুন্নিরা কী করছে, তাদের মধ্যে একটা টিম তৈরি করছে, সেই স্টুডেন্টদেরকে নিয়ে ওই আর্মিরা কিছু আর্মি সরে যায় এবং একটা টিম তৈরি করে। ওই টিম, তাদের নাম হয় FSF, ফ্রি সিরিয়ান আর্মি। এই ফ্রি সিরিয়ান আর্মিরা তারা বাশারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধে লিপ্ত হয়ে যায়। পাশাপাশি সারা পৃথিবীর যে মানবাধিকার সংগঠনগুলো আছে সবই বাশারকে দীক্ষা দিতে থাকে। আর যেহেতু সুন্নিপন্থী মানুষ, মুসলিমগুলো সবাই আরব কান্ট্রির দিকে থাকে, সৌদি আরব, বাহরাইন, কাতার, যে গালফ কান্ট্রিজগুলো আছে তারা সবাই সুন্নি অধ্যুষিত হওয়ায় তারা
এফএসএ মানে ফ্রি সিরিয়ান আর্মিকে তারা আর্থিকভাবে এবং অস্ত্রের জন্য আমেরিকা থেকে তারা অস্ত্র ক্রয় করে দিয়ে থাকে। আরও কিছুদিন পর যুদ্ধের ময়দানটা আরও গুলোটে হয়ে যায়, যেহেতু ইরান একটু সময় নাই। ইরান এবং হিজবুল্লাহ তারা যেহেতু শিয়াপন্থী, তারা আবার আসাদকে সাপোর্ট দেওয়া শুরু করে। একটাই এই জায়গার মধ্যে একটা হট্টগোল তৈরি হয়ে যায়, এতটাই হট্টগোল। আচ্ছা, আসাদ বুঝতে পারতেছিল না এখন সে কী করবে। সৌদি আরব এবং আদার্স কান্ট্রি, যারা আরবপন্থী কান্ট্রিগুলো, তারা কী করছে, শিয়া অধ্যুষিত কান্ট্রি, সুন্নি অধ্যুষিত কান্ট্রিগুলো তারা আমেরিকাকে এখানে ইনভাইট করেছে এবং আমেরিকা সেই সুযোগটা নিতে চাচ্ছিল। যেহেতু আমরা জানি আমেরিকার আসলে কোন তেল নাই, তারা সবসময় রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট। তারা যে এখান থেকে সিরিয়া থেকে ইরাকের উপরে, সিরিয়া থেকে তারা তেলের একটা সিস্টেম করতে পারে নেওয়ার, তাহলে কিন্তু তাদের এই অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। মানে ওয়েল পারচেজিং যে প্রবলেমটা, ওইটা তাদের, এবং সেই সাথে কী হবে, রাশিয়ার উপর থেকে তাদের একটা ডিপেন্ডেন্সি কমে যাবে। তখন আমেরিকা এবং ইউরোপ আমেরিকা সবাই এইখানে ওই সিরিয়াতে ফ্রি সিরিয়ান আর্মিদেরকে অস্ত্র এবং প্রশিক্ষণ দিতে তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। রাশিয়া দেরি করে না, যেহেতু সিরিয়ার সাথে রাশিয়ার একটা সুসম্পর্ক ছিল লং টাইম ধরে, সেই হাফিজ আল আসাদ থেকে শুরু করে বাশার আসাদ পর্যন্ত সবাই সিরিয়াকে সিরিয়া এবং রাশিয়া একটা ভালো সুসম্পর্ক। যেহেতু আমেরিকার অবস্থান যেই জায়গায় আমরা জানি, সেখানে অবশ্যই নর্মালি রাশিয়া সেখানে অবস্থান করবে এবং রাশিয়া যুদ্ধ আমেরিকার সাথে সরাসরি ফ্রন্টে যুদ্ধ শুরু করে। সেই যুদ্ধের মধ্যে আসলে যে ব্যাপারটা হয়েছে, তখন একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। সেই গৃহযুদ্ধে 5 লাখ সিরিয়ান মানুষ মারা যায়, সাধারণ মানুষ। এবং ওই সিরিয়ার উত্তরে একটা জায়গা, সেই জায়গাটার কুর্দি নামে কিছু লোক বসবাস করে। কুর্দিরা কি চায়, যেহেতু সিরিয়া এবং তুরস্ক একটা বর্ডার, তুরস্কের কিছু অংশ এবং সিরিয়ার কিছু অংশ নিয়ে তারা কুর্দিস্তান নামে একটা দেশ তৈরি করতে চায়। তুরস্কের সরকার সেটা বুঝতে পেরে রিসেপ তাইয়েপ এরদোগান বাশার আসাদকে অনেক সহায়তা করে থাকে এবং অস্ত্র দিয়ে থাকে। তখন যুদ্ধের মোড়টা হয় যে অনেক মানে একটা অনেক দিক থেকে যুদ্ধটা হয়ে যায় ডিফারেন্ট টাইপের একটা যুদ্ধ। এখন একজন যার যেভাবে স্বার্থ আছে ঠিক সেইভাবে সবাইকে সাপোর্ট দিচ্ছে এবং এই যুদ্ধটা আজও অবধি চলতেছে, এটা এখনও বন্ধ হয় নাই। আসলে ব্যাপারটা কি হয়েছিল ওই দিন, যদি বাশার আসাদ যখন মানুষগুলো তাদের দাবি মানে পূরণ করার জন্য এবং মুয়াবিয়া সিয়াস্তিনকে ছেড়ে দেওয়ার জন্য তারা কি করে, তারা যখন মাঠে নামে, তখন যদি বাশার তাদের সাথে কথা বলতো, একটু নমনীয় হতো, তাহলে কিন্তু বাশারের এই দেশটি আজ এ পর্যন্ত এরকম হতো না। যদিও আজকে সিরিয়ার 3 ভাগের 2 অংশই বর্তমানে সিরিয়ার দখলে, বাশার আল আসাদের দখলে, কিন্তু এই ঘটনা এই সিরিয়ার এতটা ইকোনমি মানে ডাউন হতো না, তাদের মানুষগুলো মরতো না, শুধু একটু নমনীয়তা যদি থাকতো। আমি যদি বলি আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, যেটা আমরা দেখতেছি যে আমাদের স্টুডেন্টগুলো যখন, আমাদের ছাত্র ভাইরা যখন কী করেছিল, তাদের দাবিটা উত্থাপন করেছিল, যদি গভর্নমেন্ট এবং তার সাইকোলজি টিম সেটা ছাত্রদের মনের ভাষাটা বুঝতে পারতো, তাহলে কিন্তু কী হইতো, এখানে অনেকগুলা মানে প্রবলেম সলিউশন হয়ে যেত। তারা কি করেছে, তারা মনে করেছে যে একটু দমন পীড়ন এবং মারামারির মাধ্যমে তারা মানে স্টপ করে ফেলতে পারবে। এই যে একটা বিষয় আপনার গভর্নমেন্টের, আমি জানি না যে তার সাইকোলজি টিমটা এতটা আনস্মার্ট কেন, তারা কেন স্টুডেন্টের মনের ভাষা বোঝে না। তারা কি এটা জানে না যে এদেশের জন্ম থেকে এদেশের জন্মের আগে থেকে স্টুডেন্টের কোনো একটা আন্দোলন ব্যর্থ হয় নাই। আমরা যদি বলি যে 1952-এর ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং 2024 সালে এই মুহূর্তে প্রত্যেকটা মানে আন্দোলন কিন্তু স্টার্ট হয়েছিল সেই ছাত্রদের হাতে ধরে এবং প্রত্যেকটা আন্দোলনই সফল, একটাও ব্যর্থ হয় নাই। সুতরাং আমি বলবো আসলে গভর্নমেন্টের এই এতগুলা মানুষকে হত্যা করার পিছনে গভর্নমেন্টের দূরদর্শিতার অভাব রয়েছে এবং বিশেষ করে তাদের সাইকোলজি টিম, তারা হয়তো বা বিষয়টা বুঝতেই পারে নাই। আর এইভাবে না বুঝে আসলে মানে তারা এভাবে পতন হয়েছে। সুতরাং যারা আজকে এখন মানে দেশে ক্ষমতায় আসবে বা ভাবতেছে আসবে, অথবা তারা জনগণ হয়তো তাদেরকে নির্বাচিত করবে, তাদের নিউ কামিং যে টিম, তাদের জন্য কি একটা মানে মেসেজ স্টুডেন্টরা দিয়ে রেখেছে যে আপনারা কি ছাত্রদেরকে অবশ্যই তাদের দাবিগুলোকে মানতে হবে এবং নৈরাজ্য, অবিচার, জুলুম, নির্যাতন করা যাবে না। এটা যদি কেউ মেনে চলতে পারে, দুর্নীতি থেকে রুখে দাঁড়াতে পারে, তাহলে দেশটা কী হবে, ডেভেলপ হবে। এই মেসেজটাই বর্তমান ছাত্ররা পুরো বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলকে
দিয়ে যাচ্ছে বা দিতেছে, মানে না বোঝার কারণে আজকে দেশের এই অবস্থা। এবং